একটা জিনিস দেখতে পেরেছি, সেটা হলো দুর্দিনে, বিএনপির দুর্দিনে 17 বছরে মিডিয়াতে বা কোনো প্রোগ্রামে কথা বলার মতো লোক ছিল না, একমাত্র আপনি ছিলেন। তারেক রহমান নিয়ে অনেক আবেগ ভরা স্ট্যাটাস আপনি দিয়েছেন, কথা বলছেন এবং কান্নাকাটি করছেন। দেশনেত্রী বেগম খালেদা যখন অসুস্থ হয়ে যায় এভার কেয়ারে ভর্তি, তখন আপনি আপনার আচ্ছা বলছেন যে আমার প্রয়োজন, আমার হলে আমি আমার এটা দিয়ে দিব, কলিজাটা আমি দিয়ে দিব। ঠিক আছে, এই কথাটা আপনি বলছিলেন। কথা বলো কেন? আমি দীর্ঘদিন আমি টকশো থেকে যেতাম না। 2007 সালে টকশো করেছিলাম নূর হোসেন দিবসে, যখন টকশোতে গিয়ে সবাই বলতে বাধ্য হতো বা ইচ্ছা করে বলতো -2 ফর্মুলার পক্ষে, 1 এর পক্ষে। আমি জিয়াদ দিবসে আমার টাল্লাবদান ছেলে ছিল, ওই হাসপাতালে দেখিয়ে আমি গিয়েছিলাম। ওই দিনই আমি চূড়ান্ত ভাষায় বলেছিলাম 1 এর সরকারের বিরুদ্ধে, যেটা বাংলাদেশে কারোর পক্ষে এই কথাটা বলা সম্ভব হয়নি। জওয়ানুল্লাহ সরকার সমর্থন করি না, -2 ফর্মুলা কার্যকরী করতে পারবে না। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষেই বিএনপি থাকবে, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগ থাকবে। শত চেষ্টা করেও এদের এদিক ওদিক করতে পারবে না। এরপরে আমি যেতাম না এই কারণে যে আওয়ামী লীগের সাথে টক শুতে গেলে সবাই আমার জুনিয়র বা আমার কাছাকাছি ঝগড়া ফেঁচার বিপদ ইচ্ছা ছিল না। কিন্তু 2015 সালে 2015 সালে জানুয়ারি মাসে সম্ভবত বা ডিসেম্বর শেষের দিকে আমাদের তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে বললেন যে আপনি তো ভালো বলেন, টক শোতে আপনি কেন যাবেন না? আমি বললাম যে আমি যাবো না এই কারণে যে এগুলি গিয়ে ঝগড়া ফেসাদ করা আমার জন্য এই ব্যাপার, সেটা আপনাকে যেতে হবে। তো সেই হিসেবে তারাই, তবে সাইদুল আর হলো ওর নাম কি আমাদের যে আমাদের আরেকজন আছে না মিডিয়া উইংয়ের, খায়রুল কবির। সাইরুল কবির আর লোকটান আর হলো যাক দিদার। এই আস্তে কথা বলতে বলতে ঠিক সাইরুল এবং দিদার, এরাই মিডিয়ার সাথে কথাবার্তা বলে আমার প্রোগ্রাম সেট দিত মহাসচিবের নির্দেশ মোতাবেক বা পরামর্শ মোতাবেক। তারা কিন্তু টকশোতে যেতাম না, মহাসচিবের কারণেই আমি যাওয়া শুরু করলাম, দলের পক্ষে কথা বলা শুরু করলাম। তো ওরাই ঠিক করে দিত কোন চ্যানেল কখন আমি যাবো না যাবো, ওরাই বলতো, গাড়িটা দিয়ে ঠিকঠাক করতো। তারই একটা ফাঁকে আপনার 15 সালের 12ই জানুয়ারি আমি টকশো দিকে চ্যানেল 24-এ, তখন দেশজি বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছিল ইউটিউব দিয়ে। তো আমি তখন ওখানে আবুল কালাম আজাদ ছিল তখন প্রাইম মিনিস্টার 7 বছর 9 প্রেস সচিব, আর নূর খান লিটন আসলে যে মানবাধিকারের অনেক বড় কর্মকর্তা। ওখানে আমি গেলাম এবং টকশোতে তখন কেউ যায় না ভয়, অনেকে জেলে ছিল টকশো করতে। যাওয়ার সময় আছে, সবার ওয়ান সিস্টেম, সবাই ফিরে আসছে। আমি গেলাম বিশেষ একটা কারণে। ওই দিন 12ই জানুয়ারি, 10ই জানুয়ারি প্রত্যাবর্তন দিবসের প্রোগ্রাম পিছিয়ে 12ই জানুয়ারি করেছিল তবলিগ জামাতের ইয়ের কারণে, তবলিগ ইজতেমার কারণে। 10 তারিখের পর 12 তারিখ আমি বাইরে বাসায় থাকতাম না, বাইরে থাকতাম। ওই দিন বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি সদ্যোদ্ধানে সেই সময় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম। উনি এত খারাপ ভাষায় দেশের বেগম খালেদা জিয়ার সম্বন্ধে কথা বলতেন যেগুলো কানে শোনাই যায় না, একদম অনেক কথাবার্তা বলার পরে তখন আমি সুনীল বিশ্বাসকে ফোন করলাম যে সুনীল ভাই, আজকে যে ভাষায় ম্যাডাম খালেদা জিয়ার সম্বন্ধে প্রধানমন্ত্রী কথা বললো, এর যদি প্রতিবাদটা না করে তাহলে আমি আর অ্যাক্টিভ বিএনপি রাজনীতি করবো না। এত কথা শোনার পর প্রতিবাদকার লোককে না থাকে, কারণ উনি আমাকে বললেন যে আপনি ছাড়া কি করবে, আপনাকেই তো করতে হবে। তো যাক, তারপরে আমি টকশোতে যখন যাই তখন সবাই নিষেধ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে যাবে, তারপরেও আমি বলেই গ্রেপ্তার হবো। গেলাম যাওয়ার পরে আমার আলাদা বললেন যে আপনাকে কথাবার্তা দেখে শুনে বলবেন, তাই আমি সেখানে টকশো কিন্তু দেখে বা খবর রাখে, আমি বলার জন্য আসছি। ওখানে আমি সেদিন
ম্যাডাম জিয়াকে যে বালুর ট্রাক ইটের ট্রাক দিয়ে আটকে রেখেছিল, ময়লার ট্রাক দিয়ে, ওইটা কঠিন ভাবে বললাম। বলার পরে আমি জেনে শুনি, তখন আমি বললাম ওই নির্বাচনের ব্যাপারে যে সমস্ত কথাগুলি, তারপরে খাইনলকের বিরুদ্ধে সব আলোচনার পরে আমি বললাম যে আগে আমরা সকালবেলা আমাদের শিক্ষকেরা, মুরব্বীরা আমাদেরকে একটা কবিতা বলতো যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমাদের ভালো হয়েছিল। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি নেতা, পার্টি নেতারা তারা বলে সকালে উঠে আমরা মনে মনে বলি সারাদিনই আমরা যেন চুরিদারি আর মিথ্যা কথাই বলে। কিন্তু দর্শক শ্রোতা, এরপরে যাতে আমাকে আপনারা অনেকদিন দেখতে পাবেন না, এখান থেকে আমাকে নিয়ে যাওয়া হবে। দেশে নামলাম, ওখান থেকে আমাকে ডিগ্রি অফিসে নিয়ে গেল, ডিগ্রি অফিসে ধরে নিয়ে গেল। বের হলাম কয়েক মাস পর, আমি তো আমাদের নির্বাচন বের হয়ে যেদিন আসছে সেদিন থেকে আবার শুরু করেছি। এইটাই হলো আমাদের নেতা কর্মীদের প্রতি একটা অনুপ্রেরণা জুগিয়েছিল। টকশো থেকে ধরে নিয়ে গেল এবং তারপরে বেরিয়ে ওই দিনই আমি টকশো শুরু করেছি। তারপর থেকে আমি টকশোতে রেগুলারই যাই এবং আমি আমার যা মানে মানে দলের প্রয়োজনে যা বদ্ধতা সেগুলো বলেছি। এবং এখানে বলে রাখা দরকার, ওই যে টকশো থেকে 2015 সালে 12 জনের ধরে ওই মামলা, ওইটাতে মামলা দিল কয়েকটা, গাড়ি পুরানো, আবুল হোসেন বিভিন্নভাবে। সেই মামলায় বিগত দশকের সর্বপ্রথম কিন্তু আমাকে সাজা দিল। বিগত দশকের প্রথম সাজা হাবিব, শাহজাহান, লিঙ্কন সহ 15 জনের 4 বছর দিল এই মামলা। টকশো থেকে ধরে নিয়ে গাড়ি ফেলার মামলা, গাড়ির নম্বর ছিল, নাম্বার প্লেট ছিল না, মালিক। তারপরে আমার সাহসটা অন্যদের অনুপ্রাণিত করেছে, কারণ আমি তো কোনো কিছু ভয় পেতাম। এটা আমার জন্য দরকার। এরপরে আমি অনেক আবেগ দিয়ে কথা বলছি। আমাদের নেতা যেমন তারেক রহমানকে যখন তখন ওদের মধ্যে কুলাঙ্গার বললেন, তখন আমি বলেছিলাম কাকে কুলাঙ্গার বলছি? তাই আমার পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সন্তান। তার বাবাকে ছিলেন, তার দাদা হেড ক্যামিক ছিলেন কলকাতা, মসুর রহমান। তার বাবারা একটা পীর বংশগত। তারপর তার শ্বশুর মাহমুদ খান, তার বাবা আহ কে আহমদ রিশাদ, প্রথম সিএসপি। এবং সিএসপি তে তখন কি বলতো, ইন্ডিয়ান আইসিএস, প্রথম আইসিএস এবং আসাম বিধানসভার সদস্য, আসামের কংগ্রেসের প্রেসিডেন্ট। তার বাবা আজদার আলী সাহেব, প্রথম নিজে ডাক্তার, এই মহাধর্ম সমাজ। তার বাবা আলু জগৎ। এইভাবে আমি কথা বললাম। তারপরে উনি তো প্রথম ব্যারিস্টার ছিল, তাই জন্য দাদা শ্বশুর। এইসব তো বলার কথা। তারপর থেকে আমি বললাম যে ওনাকে কুলাঙ্গার না বলে ওনাকে প্রণাম করেন। এবং তারেক রহমান বাংলাদেশের একমাত্র প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সন্তান হয়ে নিজ জীবিকা নির্বাহের ব্যবসা বাণিজ্য করে মানুষকে উন্নত করেছে, নিজের ব্যবসাকে দিয়েছে। এই তখন থেকে বলা আমি শুরু করেছি। তারপর থেকে ম্যাডাম খালেদা জিয়াকে যখন চিকিৎসার জন্য বাইরে পাঠানোর ব্যাপারে আমরা অনেক আন্দোলন করলাম, মানে দাবি করলাম, সরকার কিন্তু সেটা শুনলো না। হঠাৎ করে যখন করোনা আসলো, তখন একবার শুনলাম যে সরকারের আইনমন্ত্রী বললেন যে উনি যেহেতু তখন করোনার কারণে ওনার 6 মাসের জামিন সাজা স্থগিত করে করে মেয়াদ বাড়া শুরু করলো। তখন আলোচক বললেন যে উনি যেহেতু নির্বাহী ক্ষমতা বলে ওনার সাজা স্থগিত হয়ে আছে, অতএব এখন আর কোর্ট আদালতের দরকার নেই, উনি বিদেশে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই মর্মে সরকার কিন্তু শুক্রবার শনিবার আমাদের দেশে অফিস বন্ধ, সরকারি ছুটি। শুক্রবার অফিস খোলা রাখলে তার পাসপোর্ট, মানে পাসপোর্ট রিনিউ করার জন্য পাসপোর্ট অফিসকে বলে দিল। এরপরে একদিন পরে অফিস খোলা রাখলো, কার্যক্রম চলতে থাকলো। একদিন পরে আলোচক বললেন যে না, ওনাকে পাঠানো যাবে না, কারণ উনি আদালতের আমানত। উনি যদি বাইরে চলে যান, আদালত যদি চেয়ে বসে, আমরা কিভাবে দেবো, আমরা কি উত্তর দেবো, কিভাবে আমরা, কি হবে আদালত, কি আমরা কি হবে? তখন আমি টক শোতে বলেছিলাম ওই দিন 71 টেলিভিশনে, যেমন ওনার কর্মী হিসেবে বলতে চাই যে ওনাকে আগে আমরা জামিন নিতে গেলে টাকা দেওয়ার লাগে, জামিন দেন না, জামিনদার থাকার লাগে। আমাদের কর্মী ওনাকে আগামীকাল পাঠান, আমি আজকে কারাগারে চলে যাবো। ম্যাডাম খালেদা জিয়া যতদিন ফিরে না আসবেন ততদিন আমি কারাগারে থাকবো।
শেষ পর্যন্ত সে নাই আসেন, তাহলে আমার তার জন্য সাজাতে মৃত্যুদণ্ড হয়, তাতে আমার পরিবার কোনো আপত্তি করবে না, আমিও কোনো আপত্তি করবো না। আমি মাসিক দড়ি গলায় দিয়ে আমি মৃত্যুবরণ করতে রাজি আছি। তো ম্যাডাম খালেদা জিয়াকে বিদেশে না পাঠানোর কারণে যদি আমার ক্ষতি হয়ে যায়, তাহলে বাংলাদেশ কলঙ্কিত হবে। এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য আমি নিজে ফাঁসিতে ঝুলতে রাজি আছি। তো আপনি বলে রাখি যে বাংলাদেশের ইতিহাস একটা টক শো ছিল 8টার সময়, 71 টেলিভিশন, রাত্রে 1:30টায় পুনঃপ্রচার করে। ওই দিন আর পুনঃপ্রচার করেনি। আমার এই বক্তব্যের জন্য আর মানুষের কাছে না পৌঁছায়, আমি সারাক্ষণ বসে থাকলাম। পরে যখন ওই পুনঃপ্রচার শেষ হলো, পারল না, তখন আমি টেলিভিশনে অন করলাম। আমি, কি ব্যাপার, 1 ঘন্টা শুধু আমার বক্তব্য না শুনে সেই কারণে এখন টেলিভিশন বন্ধ, কত লক্ষ টাকা লস করলেন। তো আমাদের তান্ত্রিক ত্রুটি ছিল ওই সময় থেকে সেই সময়। এরকম ভাবে আমি কাজ করছি। তারপরে ম্যাডাম খালেদা জিয়া যখন অসুস্থ হলেন, গুরুতর অসুস্থ, এবারকার হসপিটালে, তখন আমি বলেছিলাম, হ্যাঁ আল্লাহ, আমার সমস্ত হায়ারটুকু নিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে আপনি আমার হায়ারটুকু দিয়ে দেন। আমি না থাকলে আমার পরিবার কষ্ট পাবে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া না থাকলে বাংলাদেশের মানুষ কষ্ট পাবে, বাংলাদেশ গণতন্ত্র হারা হয়ে থাকবে। তারপরে ম্যাডাম যখন লিভার ট্রান্সপ্লান্ট করার কথা উঠছিল একবার, তখন আমি বলেছিলাম আমি আমার লিভার দিয়ে দেবো। আমার লিভার যদি না লাগে, বয়সের কারণে, আমার আরো 4টা ভাই আছে, যারটা লাগবে তারটাই দিয়ে দেবো। ওনার জন্য আমার শখের হার্ট, কিডনি বলেন, হার্ট তো দেওয়া যাবে, কিডনি বলেন, যা লাগে সেটা যে অংশ দেওয়ার মতো আমি সেই অংশ দিতে রাজি আছি। এটা আমি কোর্টেও বলেছিলাম। ওনার বিরুদ্ধে যখন সাজা দিল ওনাকে ডক্টর আখতারুজ্জামান, তখন আমি বলেছিলাম, ওই দিনে 2টা টক শো ছিল, আমি বলেছিলাম যে ডক্টর আখতারুজ্জামান, আপনি যে এরকম অসুস্থ মানুষকে নিজে কাপড় পরতে পারেন না ঠিক করে, তাকে জন্য সাজা দিলেন। তো আপনার মা বেঁচে থাকলে জিজ্ঞাসা করেন, মা, আম্মা, আমি এমন একটা 73 বছর বয়স করে ভদ্রমহিলা সাবেক প্রধানমন্ত্রীকে সাজা দিয়েছি, এবং নিজে কাপড় চোপড় পরতে পারেন না, এটা একসঙ্গে অভিভূতি। তো আপনার মা নিশ্চয়ই বলবেন যে তুমি আমার পেটে তোমাকে ধারণ করেছিলাম, গর্ব অনুভব করতাম, কিন্তু আজকে তুমি যে কাজ কল্যাণের মতো কাজ করেছো, তোমার তো কল্যাণের সন্তান করে ধারণ করা আমি ঠিক করে দেয়। এবং আরেকবার আমি প্রেসক্রিপশনে বলেছিলাম, ম্যাডাম তো খুবই অসুস্থ, এবারকার হসপিটাল একদম খারাপ, এত খারাপ। প্রেসক্রিপশনে দাঁড়িয়ে বলছে, এই আপনার জন আপনাকে সারা দেশে ম্যাডাম খালেদা জিয়াকে এই সরকার বিদেশে চিকিৎসা দিতে পাঠাচ্ছে না, অতএব ওনার যদি কিছু হয়ে যায়, এই জন্য আপনার দায়িত্ব থাকবেন। তাই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে ততদিন আমার বেঁচে থাকবে, যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে সেদিন আমাকে মরতে হবে। এই 2টা ইস্যু নিয়ে আমাকে মহামান্য উচ্চ আদালত আমাকে সুমোটো করলো, করার পরে আমাকে প্রথম তারিখ দিল, আমি গেলাম না। আবার বাসায় সমন পাঠালো 8 তারিখে, তখনও গেলাম না। তখন ওই যে আহ মহামান্য আদালত পুলিশ প্রধানকে, আইজিপিকে নির্দেশ দিল, নির্দেশ সরাসরি, যে কোনো মূল্যে আমাকে গ্রেপ্তার করে এবার হাতে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে হবে, একটা নির্দেশ। এবং সমস্ত মিডিয়াতে সমস্ত যতগুলি তাদের সোর্স আছে, তাদের সব উইংস আছে, সবগুলি তার দিয়ে দিল আর ছবিতে গ্রেপ্তার করা যাবে। আমি বললাম যে আমার গ্রেপ্তার করা লাগবে না, আমি শর্ত দিচ্ছি ম্যাডাম খালেদাকে চিকিৎসার বাইরে পাঠান, জনাব তারেক রহমান এবং আমাদের ডক্টর জুবাইদুর রহমানের মামলা প্রত্যাহার করে নেন, আমি নিজে যেই আমি সারেন্ডার করবো। যাক, সরকার তার আমার কথা শুনবে না। তারপরে আমি লুকিয়েছিলাম, একটা পরে দেয় এবং গ্রেপ্তার করলো 18 সম্ভবত। গ্রেপ্তার করার পরে নভেম্বর, গ্রেপ্তার করার 20 নভেম্বর গ্রেপ্তার করার পরে আমাকে আদালতে হাজির করলো। করার পরে আমার ওই আদালতে আমার 2টা ভাষণ থাকে, একটা হলো সময় টেলিভিশনের কথাগুলো আমি বলেছিলাম, আর প্রেসক্রিপশন যা বলেছিলাম 10-15 মিনিট 10-12 মিনিটে আমার টোটাল বক্তব্যটা আর আমাকে দেখানো হলো। ওরা আমাদের সমস্ত আমাদের মামুন সব সবাই আমাদের যারা ব্যারিস্টার ছিল। তো আমি কিন্তু আমি আমার উকিলদের দিয়ে শেষ করানি, আমি নিজে দাঁড়িয়ে আমাকে যখন দেখানোর পরে আমাকে মামুন আবার জিজ্ঞাসা করলেন যে এই যে বক্তব্যগুলো দেখানো হলো, আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এ কথাগুলো আপনি বলেছিলেন কিনা। আমি দাঁড়িয়ে বললাম, মহামান্য আদালত, শপথ বাক্য উচ্চারণ করে বলছি সব কথাগুলো বলেছি। আবারও আমি ঘোষণা করছি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং ডক্টর জুবাইর আহমেদ বিরুদ্ধে এই ধরনের সাজা যদি কোনো বিচারক দেয়, তার বিরুদ্ধে আমার কথা বলতেই থাকবো তাতে 100 বছর জেল হয়ে পড়া পড়ে যাবে। হ্যাঁ, যার কারণে যাকে যার জন্য আমি লিভার দিতে চাই, আমার দিতে চাই, কিডনি দিতে চাই, তার জন্য আমি 100 বছর জেল পড়া পড়ে যাবো। এইভাবে আমি আমার তারেক রহমানের বিরুদ্ধে যখন এই যে মানি লন্ডারিং আমি প্রচন্ডভাবে আমি তার পক্ষে নিয়ে আমি কথা বলছি, সত্য তুলার চেষ্টা করেছি। তার এই যে সাপ্লিমেন্টারি কার্ড ব্যবহার করার জন্য ক্রেডিট কার্ডে সাজা দিল, বিনা নির্দেশে খালাস হলেন নিম্নমাত্র 7 বছর 20 করে জরিমানা হলো। এই সমস্ত ব্যাপারগুলো আমি সিরিয়াসলি আইনি আত্মনৈতিক তর্ক করে নেই। ম্যাডামের ওই সাজা দিল, সেদিন যে আমি বললাম টকশোতে একজন অ্যাডভোকেট ছিল আওয়ামী লীগের, আপনাদের কন্টেন্ট অফ কোর্ট কালকে গিয়ে কন্টেন্ট আমি ধারি হয় না, আমি মানি নাই, কোর্ট মানি না। আমাকে যারা সাজা দিল হইতেছে, আমি কোর্টে গিয়ে বললাম যে আমি আইন মানি না, আদালত নয়, সরকার মানি না, আমি সামনে করে ধরে রাখি। আমি চেষ্টা করেছি যে জনাব তারেক রহমানের পক্ষে যুক্তি দিয়ে কথা বলা, তার বিরুদ্ধে অন্যায়গুলি হয়েছে। এবং আমি যেদিন ডক্টর জুবাইর রহমানকে সাজা দিলেন মাত্র 35 লক্ষ টাকা অপরদের সাথে দেখানোর কারণে বা মানে আমি ওই জন্যই বলেছিলাম এই সরকার ডক্টর জুবাইর রহমান এমন একটা পরিবারের সন্তান, তুলনায় হয় না। তাদের এই ধানমন্ডিতে 1 কাঠা জমি বিক্রি করলে কত টাকা হয়, আসলে তাদের বিরুদ্ধে সাজা। যাই হোক, চেষ্টা করছি বলার জন্য। আচ্ছা, সর্বশেষ একটা কথা বলে শেষ করি যে বিএনপির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যখন তারেক রহমান আসতেছে, এই ব্যাপারে আপনার অনুভূতিটা একটু জানাবেন। এই ব্যাপারে আমার অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না। আমি খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত। এর চেয়ে ভালো আর আমার সুখের খবর নেই। এর চেয়ে ভালো আমার এত আনন্দ যে এতদিনই বারবার বলতাম তারেক রহমান আসবে আসবে আসবে, সেই তারেক রহমান আসবেন, আমার তো খুশি মানে সবার চেয়ে বেশি। আচ্ছা, ধন্যবাদ।